3 কোটি। 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 2, 3 কোটি 3। ব্যাস, এই বাড়ির দাম হলো 3 কোটি। ম্যাডাম, আপনি একটু আসবেন? ম্যাডাম, আপনি এখানে একটা সই করে দেন। আজ থেকে তাহলে এই বাড়ির একমাত্র মালিক নাসরিন খাতুন। বৌমা? কি হলো, কি বলছেন? তাড়াতাড়ি বলেন, আপনার হাতে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। বলছিলাম যে আর 5টা দিন সময় দেওয়া যাবে না? না, 5টা দিন তো দূরের কথা, আর 5 মিনিট সময়ও আপনাদের দেওয়া যাবে না, কারণ এমনিতেই আপনারা অনেক লেট করে ফেলেছেন। এখন এই কেস কোর্ট পর্যন্ত চলে গেছে। এখন এই বাড়ি নিলাম করা ছাড়া আর কোনো উপায় নেই। বোঝো এবার ঠেলা। তখন আমি বলেছিলাম যে ওইসব অল্প সুদের লোভে ব্যাংকে ট্যাঙ্কে যেও না, 2 পয়সা বেশি লাগতো, তাতে ক্ষতি কিসের? আমার কাছে বন্দুক রাখলে অন্তত হাতে পায়ে ধরলে না হয় 10 দিনকার জন্য মাথা গোজার ঠাঁই অন্তত পেতে। এভাবে এক রাতেই রাস্তায় নামতে হতো না। অত কথা বলে কোনো লাভ নেই। ভালো করে শুনে রাখুন, আজ বিকেল 4টের সময় বাড়ি নিলাম করতে আসবে। আপনারা এই বাড়ি খালি করে দেবেন। ওগো, সত্যি কি আমাদের এই বাড়িটা নিলামের হাত থেকে রক্ষা করার কোনো রাস্তা নেই? না গো, আর কোনো রাস্তা নেই। আজকে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি যদি তোমাদের ওপর এত টাকার বোঝ না চাপিয়ে দিতাম, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। না রে মা, এই সব কিছুর জন্য তুই দায়ী না, এই সব কিছুর জন্য আমাদের ভাগ্য দায়ী। এখন আর এত কথা বলে কি হবে? তার থেকে ভিতরে চলো, ভিতরে গিয়ে সব নিজের নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নাও। মুকলেশ শেখ, তার এই বাড়ি পর্যাপ্ত টাকার পরিমাণে ব্যাংকে বন্দুক রাখা ছিল, কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দিতে না পারায় তার এই বাড়ি নিলাম করা হচ্ছে। এখন ঘড়িতে 4:25 বাজছে। বাড়ির নিলাম শুরু করা হলো। 1 কোটি। 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 20 লাখ। 1 কোটি 20 লাখ 1, 1 কোটি 20 লাখ 2, 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লাখ 1, 1 কোটি 50 লাখ 2, 1 কোটি 80 লাখ। 1 কোটি 80 লাখ 1, 1 কোটি 80 লাখ 2, 1 কোটি 80 লাখ 2 কোটি। 2 কোটি। আর কি কেউ আছেন যে 2 কোটির উপরে দাম দিতে পারবেন? দু কোটি। আর কি কেউ আছেন যে 2 কোটির উপরে দাম দিতে পারবেন? 3 কোটি। 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 2, 3 কোটি 3। ব্যাস, এই বাড়ির দাম হলো 3 কোটি। ম্যাডাম, আপনি একটু আসবেন? ম্যাডাম, আপনি এখানে একটা সই করে দেন। আজ থেকে তাহলে এই বাড়ির একমাত্র মালিক নাসরিন খাতুন। বৌমা? আমার সাথে আসুন ম্যাডাম। শুনুন, আজ থেকে এই বাড়ির মালিকানা এই ম্যাডাম। আপনাদের আর এই বাড়ির ওপর কোনো অধিকার নেই।
তাই এক্ষুনি আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। নাসরিন, তুমি? হ্যাঁ আমি। কেন, তোমার চিনতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমার মনে হয় তাই হচ্ছে, আর হবেই না বা কেন? এইসব ছোট লোকের বাচ্চারা কি কোনোদিন আমাদের মতন এত দামি গাড়ি, এত দামি পোশাক চোখে দেখেছে নাকি? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলেছিস। নাসরিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। এ কি, তুমি এটা কি করছো? আমি যা করছি ঠিক করছি, আমি বড় অন্যায় করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, সেদিন আমি যেটা করেছি সেটা নিজের ইচ্ছে করিনি। রাগের বশে এই কথাগুলো তোমাকে বলতে আমি বাধ্য হয়েছি। আমি বলি কি মা, যা হওয়ার হয়ে গেছে, ও তো তোর স্বামী, তাই বলছি ওকে তুই ক্ষমা করে দে। বেশ, তুমি যখন বলছো তখন না হয় ক্ষমা করে দিলাম। সত্যি? চলো এবার ঘরে চলো। ঠিক আছে চলো, কিন্তু এদেরকে কি করব? কি আর করবি, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি। না বৌমা, আমাদের তাড়িয়ে দিও না, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর কখনো এইরকম করব না। আর তাছাড়াও আমাদের মাথার উপরে একটাই ছাদ, আর এখন যদি তুমি আমাদের তাড়িয়ে দাও তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা আমি কি করে বলবো? ভাবি, তোমার দুটি পা ধরে বলছি, একটিবার আমাদের ক্ষমা করে দাও। এইভাবে আমাদের মাথার ওপর থেকে ছাদটা কেড়ে নিও না। আমি তোমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছি? ভাগ্য তোমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছি। নাসরিন, বলছিলাম কি, এত রাগারাগি না করে ওদের আরেকটি বা সুযোগ দিলে হতো না? বলছিলাম কি বোন, এদের বাড়ি থেকে তাড়ি না দিয়ে এখানে রেখে দে। এমনিতেই এখন যা কাজের লোকের ডিমান্ড, তার থেকে ভালো ওরাই না হয় বাড়ির সব কাজ করবে। কি বলিস? কথার তুই খারাপ বলিসনি ভাই। তাহলে আবার কেন, রেখে দে। বেশ, তাহলে আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই বাড়িতে থাকতে হলে তোমাদের বাড়ির সমস্ত কাজ করতে হবে। তুমি যা বলবে আমরা তাই করব। ঠিক আছে মা, যা বলার পরে বলিস। এখানে খুব গরম পড়ছে, এখন ভেতরে চল। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছো। আচ্ছা বিয়াই, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। বলছি, হঠাৎ করে আপনারা এত গাড়ি বাড়ি টাকা পয়সা কোথায় পেলেন? আসলে কি জানো, সবই নিয়তির খেলা। সেই দিন যখন রাত্রে নাসরিনের বাড়ি ছেড়ে চলে যায়, তখন আমি কষ্টে মদ খেয়ে কি করব বুঝতে না পেরে বাড়ি আসছিলাম। তারপর দেখি যে একটা জায়গায় অনেক ভিড়, গিয়ে দেখছি সবাই লটারি কাটছে। আমিও ভাগ্যকে সায় রেখে কেটে ফেললাম একটা টিকিট। তারপর কি হলো? তারপর সেই লটারি আমি 1 কোটি টাকা পাই, আর সেই টাকা দিয়ে দুই বাপ বেটি একটা ব্যবসা শুরু করি। ব্যাস, ভাগ্য সায় থেকে গেল, আর আমরা ব্যবসায় উন্নতি করতে লাগলাম। তারপর আজ আমরা এখানে। আব্বু, খেতে এসো। হ্যাঁ চল মা। আপনারা ওই মেঝেতে বসেন, আপনাদের খেতে দেব। আচ্ছা বৌমা, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক তো বটেই। কেন, ভুলে গেলেন নাকি সেদিনগুলোর কথা? নাসরিন, নাসরিন, তাড়াতাড়ি ঝিলিকের ব্ল্যাক কফিটা নিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি করে কোনো লাভ নেই। আগে দেখো ব্ল্যাক কফিটা বানাতে পারে কি, যে ভিখারির বাড়ি থেকে এসেছে।
যা বলেছো তুমি, সত্যি ভাই আর বিয়ে করার জন্য মেয়ে পেল না, বেছে বেছে ওই ভিখারির বাচ্চাটাকে বিয়ে করে নিয়ে আসলো। আরে দাঁড়াও মা, এই শাড়িটা গতবার ঈদে আমি তোমাকে দিয়েছিলাম না? হ্যাঁ দিয়েছিলিস তো। আসলে কি বলতো, শাড়িটা অনেকদিন ঘরে পড়েই আছে, তাই ভাবলাম শুধু শুধু ফেলে না রেখে ওকেই দি, যদি শাড়িটার একটা গতি হয়। সত্যি মা, তোমার কি শানশুন বলে কোনো জিনিস হবে না? তুমি নিজেই যখন শাড়িটা পরবে না, আমাকে দিলেই পারতে। আমি না হয় আমার বাড়ির কাজের মেয়েকে দিতাম। শুধু শুধু ওই ভিখারিটাকে কেন দিতে গিয়েছো? ও জীবনে এত টাকা দামের শাড়ি চোখে দেখেছে? উফ ঝিলিক, কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস মা? তুই তো ওই শাড়িটা তোর বাড়ির কাজের মেয়েকে দিতিস, ওকে না হয় কাজের মেয়ে ভেবে ব্যাপারটা ভুলে যা। হে কি বলছেন আব্বা, আমি এ বাড়ির বউ আর আপনি আমাকে কাজের মেয়ের সাথে তুলনা করছেন। বউ না ছাই, আমার ছেলের কপাল খারাপ, তাই তোর মতো মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। যত সব। শোনো, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? আব্বা ফোন করেছিল, আমার জন্য নাকি ওদের খুব মন খারাপ করছে, তাই ওরা আগামীকাল এখানে আমাকে দেখতে আসবে। এ তো খুব ভালো কথা, ওনারা আসছেন আসুক, আমি না হয় সকাল সকাল বাজার থেকে বড় মাছ আর টাটকা সবজি এনে দেবো, তুমি ওনাদের জন্য রান্না করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, সকাল থেকে সুরজকে দেখছি না, ও কি কোথাও গিয়েছে? আসলে আজ আমার আব্বু আর ভাই আসবে তো, তাই একটু বাজারে গিয়েছে বাজার করতে। তোমার আব্বা আর ভাই আসবে কই? আমাদের তো বলোনি। আসলে রাতেই ফোন করেছিল তো, তাই বলা হয়নি। ওই যে তোমার গুণধর ছেলে আসছে। বাবা সুরজ, তোর তো দেখছি ভালোই উন্নতি হয়েছে। শালা শ্বশুর আসছে বলে ওদের জন্য বাজার থেকে টাটকা সবজি, মোটা মাছ সবই দেখছি কিনে এনেছিস। তো বাবা সুরজ, যাদের জন্য এত কিছু কিনে এনেছো, তার এইসব কিছু জীবনের চোখে দেখেছে? দেখুন, আমার আব্বা মাকে এভাবে খাবারের খোঁটা দেবেন না। দেখো ভাবি, তুমি একদম চুপা দেখাবে না। এরকম ধনী পরিবারে তোমার বিয়ে দেওয়ার আগে তোমার আব্বা মাকে 10 বার ভাবতে হতো যে তুমি কোন বাড়ির মেয়ে। তোরা থামবি? সামান্য জিনিস নিয়ে তোদের মাতামাতি না করলে হয় না বল? আরে মা, এটা কি মাছ? এটা এটা কাতলা মাছ, তোমরা আসবে বলেই তোমার জামাই কিনে এনেছে। ভালোই হলো, তোর ভাই আজ কয়দিন ধরেই আমাকে বলছিল যে ওর কাতলা মাছ খেতে খুব ইচ্ছা করছে। তুমি একটু চুপ করো না আব্বু, কি যে বলো, এটা বোনের শ্বশুর বাড়ি, এসব কিছু বলতে আছে? তো বিয়াই, খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? হ্যাঁ বিয়াই। এ কি বৌমা, তুমি কি করেছো? কেন মা, আমি কি কিছু ভুল করেছি? তুমি তোমার আব্বু আর ভাইকে কাতলা মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছ, জানো না এই মাছের দাম কত? আর তাছাড়াও এই মাছ তোমার বাপ আর ভাই আগে কখনো খেয়েছে যে আজ খাবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হঠাৎ খেয়ে যদি আবার শরীর খারাপ করে, ওনাদের ভালোর জন্যই বলছি। ঝিলিক, এই মাছটা রেখে আয়, আর দেখ ফ্রিজে কালকের পুঁটি মাছ আছে, সেইগুলো নিয়ে আয়। ঠিক আছে মা। কি হলো, আপনারা বসে কেন? খান খান। আপনারা আবার এইসব কথায় দুঃখ পেলেন নাকি? না না, দুঃখ পাবো কেন? আর তাছাড়া কথাটা আপনি ঠিক বলেছেন, কথাটা তো ভুল বলেননি।
কি গো নাসরিন, তোমার আব্বার ভাইকে দেখছি না? তোমার আব্বার ভাই কি চলে গিয়েছে নাকি? যাবে না তো কি করবে? এখানে বসে বসে অপমানিত হবে? তোমার পরিবার যা না তাই বলে অপমান করে কেন? আমরা গরিব বলে কি আমাদের আত্মসম্মান নেই? নাসরিন, শুধু শুধু তুমি এরকম করছো। তুমি তো জানোই মা এরকমই। এখন আর মন খারাপ না করে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। মা, কি হয়েছে? ঝিলিক কান্না করছে কেন? কাল রাতে জামাই ফোন করেছিল, ফোন করে বলল সে নাকি একটা নতুন করে ব্যবসা শুরু করবে, সেই জন্য নাকি 15 লক্ষ টাকা লাগবে, আর সেই টাকা 15 দিনের ভেতরে লাগবে। আর যদি 15 দিনের ভিতরে টাকাটা না দিতে পারে তাহলে? তাহলে ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে। ও যদি এই কথা বলে থাকে তাহলে দেখ ডিভোর্স দিয়ে দেবে, আর প্রয়োজন হলে আমরাও তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। না, তুই দিলে আমি অন্য কোথাও বিয়ে করব না, কারণ আমি সুফিয়ানকেই ভালোবাসি আর সারা জীবন ওর সাথেই থাকবো। তোমরা যেভাবেই হোক টাকার ব্যবস্থা করো, না হলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এত টাকা এই মুহূর্তে পাবো কোথায়? আমার কাছেও নেই। আমি যা ইনকাম করি মাসের শেষে সব টাকা তোমাদের হাতেই তুলে দিই। তাহলে এত টাকা এই অল্প সময়ের মধ্যে কিভাবে ব্যবস্থা করব? আচ্ছা বৌমা, তুমি বলেছিলে না তোমার বাপের নাকি 10 শতক জমি আছে? হ্যাঁ মা, বলেছিলাম তো। তাহলে তুমি একটা কাজ করো, তোমার আব্বাকে বলো ওই জমিটা বিক্রি করে আমাদের টাকা দিতে। এটা আপনি কি বলছেন মা? আমার আব্বা জমি বিক্রি করে আপনাদের টাকা দেবে, তাও আবার আপনার মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য? হ্যাঁ দেবে, তোমার বাপ তো একটা ভিখারি। যখন তোমার এই বাড়িতে বিয়ে দিয়েছিল তখন তো আমরা কিছুই নিইনি, সেটা নাই এখন দেবে? বাহ, কথাটা তো খুব ভালো বললেন। আমার বাপ ভিখারি, অথচ সেই ভিখারির কাছে আপনাদের ভিক্ষা চাইতে লজ্জা করছে না? বৌমা, তোমার এত বড় কথা? কি রে সুরজ, তোর বউ এত বড় কথা বললো, তুই কিছু বলবি না? নাসরিন, দেখছই তো আমরা এত চিন্তার ভিতরে আছি, তা সত্ত্বেও তুমি কেন অশান্তি বাড়াচ্ছ? আমিও শান্তি বাড়াচ্ছি। আসলে সত্যি কথা বললে সবার গায়ে বাদে। আর কথাটাও আমি ভুল বলিনি, সত্যি তোমার আব্বা মা ধনির বেশি একজন ভিক্ষুক। নাসরিন, তোমার এত বড় কথা? এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। থাক, তোমাকে আর কষ্ট করে আমাকে বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আর যাওয়ার আগে এই কথাও বলে যাচ্ছি, আমার কপালে যদি এই বাড়ির ভাগ থাকে তাহলে ঠিকই একদিন আমার ভাগ্য আবারও আমাকে এই বাড়িতে ফিরে আনবে। বাবা সুরজ, তোর সাথে একটা কথা ছিল। কি বলবে মা, বলো। আমি আর মা বলছিলাম যে সারাদিন আমরা এত কাজ করি, তোর কি একটু আমাদের উপর মায়া হয় না? তোমরা তো ভালোই জানো এখন এবারে হতকর্তা নাসরিন, ও যা বলবে সেটাই হবে। আর আমি এখন যদি তোমাদের হয়ে ওদের কাছে কথা বলতে যাই তাহলে আমার মাথার ওপর ছাদটা থাকবে তো? ওখানে 3 মাথা কি গুজর ফসর হচ্ছে? কই ভাবি, কিছু না। বেশ, সবাই নিজের নিজের কাজ করো। আর সুরজ, তুমি আমার সাথে এসো। ঝিলিক, সুফিয়ান, তুমি এতদিন পর? হ্যাঁ, আমি তোমার কাছে ফিরে এসেছি আমার অন্যায়ের ক্ষমা চাইতে। আমাকে ক্ষমা করবে না? ক্ষমা? তোর কোনো ক্ষমা হয় না। আজ তোর জন্য আমাদের পরিবারের এই অবস্থা, ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখো ঝিলিক, আমি খেলার নেশায় এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে টাকা ছাড়া আমি কিছুই বুঝতাম না। আর আজ আমি আমার ভুলটা বুঝতে পেরে আবার তোমার কাছে ফিরে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না। তবে রে, তোকে আজ আমি মেরেই ফেলবো। না, ওর গায়ে কেউ হাত তুলবে না, যতই হোক ও আমার স্বামী। যাক, তুমি আর কিছু বোঝো না বোঝো, নিজের স্বামীর কদরটা তো বোঝো। তাহলে এতদিনে নিশ্চয়ই বুঝেছো একটা মেয়ে যদি
তার স্বামীর সংসার ছেড়ে তার বাপের বাড়ি পড়ে থাকে, সেটা যে কত কষ্টের। হ্যাঁ ভাবি, আমি সব বুঝেছি। তোমার উপর আমরা যা করেছি সেটা আমাদের উচিত হয়নি। পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমিও বুঝতে পেরেছি, নিজের মেয়ে যদি স্বামীর ঘরে সুখে না থাকে, শ্বশুর শাশুড়ি অশান্তি করে, তবে বাবা মার কতটা কষ্ট হয়। না না বিয়াই, এ কি বলছেন? আপনি যে সব শেষে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। সবাই তো নিজের নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে, আর আমি? আপনাকে আর ক্ষমা চাইতে হবে না, আপনাকে এমনিতেই ক্ষমা করে দিলাম। চারিদিকে যা দেখছি। তাহলে আজ থেকে কারোর ভিতরে কোনো মান অভিমান থাকবেই না, শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ তো বটেই, আর সেই আনন্দতে আজ তুমি বাজার থেকে মাছ, মাংস, ডিম, দই মিষ্টি সব কিছু কিনে আনবে। এ কি বলছেন ভাবি? তাহলে আজ তো বাড়িতে এলাহি কাণ্ড। এলাহি মানে কি? আজ তাহলে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, কি বলেন বিয়াই? একেবারে ঠিক বলেছেন বিয়াই।